আমরা যারা মাদ্রাসা সার্ভিস কমিশনের বাংলা বিষয়ের পরীক্ষা দেব তাদের যেমন বাংলা টেক্সট বুক পড়তে হবে, পাশাপাশি সাহিত্যের ইতিহাস, ঠিক তেমন সমান গুরুত্বপূর্ণ হচ্ছে বাংলা ব্যাকরণ। আমরা বাংলা ব্যাকরণ পড়তে গিয়ে অনেক সময় হোঁচট খাই, কোথা থেকে কিভাবে পড়বো, কেমন ধরনের প্রশ্ন আসতে পারে, এইরকম অনেক প্রশ্ন আমাদের মাথায় ঘুরপাক খায়। তোমাদের এই সংক্রান্ত প্রশ্নের সমাধান করার জন্য আমরা শুরু করেছি লাস্ট মিনিট একটি এপিসোড। এখানে আমরা 20টি প্রশ্নোত্তর নিয়ে আলোচনা শুরু করেছি, পাশাপাশি প্রত্যেকটার যে ডাউট রয়েছে সেই ডাউটগুলোকে ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা করি। আজকে আমরা এইরকমই 20টি প্রশ্নোত্তর নিয়ে বাংলা ব্যাকরণের একটি ফাটাফাটি ক্লাস তোমাদেরকে উপহার দিতে চলেছি। চলো ক্লাসটি আমরা তাহলে শুরু করি। দেখো, আমাদের আজকের প্রথম প্রশ্ন, বাংলা ভাষার মৌলিক স্বরধ্বনির সংখ্যা কত? দেখো, এই প্রশ্নটা তোমাদের কাছে কিন্তু খুব ইজি। এটা দেখে মনে হবে এ তো খুব সহজ প্রশ্ন, এরকম প্রশ্ন কি আসতে পারে? দেখো, প্রশ্নপত্র কিন্তু খুব যে কঠিন হয় তা নয়। প্রশ্নপত্র হয় কনফিউশনাল, অর্থাৎ সেখানে তোমার দেখে মনে হবে, ডাউট হবে, এটা হবে না ওই অপশনটা হবে। অর্থাৎ এর মধ্যে থেকেই আমাদেরকে নির্বাচিত করতে হয় পরীক্ষার সম্ভাব্য উত্তর। তাহলে আমাদের সহজ এবং কঠিন দুই ধরনের মিলিয়েই কিন্তু পড়ে যেতে হবে। তাহলে দেখো, অপশনগুলো লক্ষ্য করো। প্রথম অপশন 5টি, অপশন 6টি, 7টি এবং 8টি। তাহলে বলো এর মধ্যে কোনটি হতে পারে? অবশ্য তোমরা একটা খাতা নিয়ে বসবে, খাতাতে কটা উত্তর ঠিক করলে লেখার পরে তোমরা নম্বরটি কমেন্ট বক্সে জানাতে পারো, অথবা ক্লাসটা কেমন লাগলো শেষে গিয়ে কিন্তু অবশ্যই একটাবার জানাবে। তাহলে আমরা অপশনগুলো আরেকবার দেখি, 5টি, 6টি, 7টি, 8টি। আচ্ছা বলো তো কটি হতে পারে? আমরা নিঃসন্দেহে উত্তর দেব 7টি। বাংলা ভাষায় মৌলিক স্বরধ্বনি সংখ্যা 7টি। এখন প্রশ্ন হচ্ছে এই মৌলিক স্বরধ্বনি কি? দেখো, তোমাদের ডাউটটা একটু ক্লিয়ার করি। যে স্বরধ্বনিগুলোকে ভাঙা যায় না বা বিশ্লেষণ করা যায় না তাকে আমরা কি বলবো? মৌলিক স্বরধ্বনি। বাংলা ভাষায় এইরকম মৌলিক স্বরধ্বনির সংখ্যা হচ্ছে 7টি। কি? অ, আ, রস্বই, রস্যু, এ, ও আর এ। এই যে 7টা স্বরধ্বনিকে আমরা বলছি মৌলিক স্বরধ্বনি। চলো পরের প্রশ্ন দেখে নিই। পরের প্রশ্ন হচ্ছে অর্ধ সংবৃত্ত স্বরধ্বনি কোনটি? দেখো, অপশনে আছে রস্বই, রস্যু, এ আর ও। এই 4টে অপশনের মধ্যে থেকে তোমাদের বেছে নিতে হবে উত্তর কোনটি হবে। দেখো, এর জন্য অবশ্য তোমরা বামনদেব চক্রবর্তীর বাংলা ব্যাকরণ বইতে একটি ছক আছে, তোমরা সেই ছকটা একটু ভালো করে দেখতে পারো, তাহলে কিন্তু এই জিনিসগুলো ভুল হবে না। যাই হোক, তোমরা অপশন দেখে উত্তর করার চেষ্টা করো। কি হতে পারে? উত্তর হবে ও। অর্ধ সংবৃত্ত স্বরধ্বনি হচ্ছে ও। এই যে আমরা প্রত্যেকটা পেলাম না, রস্বই, রস্যু, এ, ও, এইগুলোকে কোন ধরনের স্বরধ্বনি বলা হয়? চলো একবার দেখি, তোমাদের যে ডাউট গুলো রয়েছে একটু ক্লিয়ার করে নাও। দেখো, এই যে রস্বই, এটা হচ্ছে উচ্চ স্বরধ্বনি, রস্যু এটা সংবৃত্ত স্বরধ্বনি, আর এ হচ্ছে উচ্চ মধ্য স্বরধ্বনি, আর ও হচ্ছে অর্ধ সংবৃত্ত স্বরধ্বনি। তাহলে দেখো, অপশনে যেগুলো ছিল সেগুলো সম্পর্কে ডাউট আমাদের ক্লিয়ার হয়ে গেল। চলো পরের প্রশ্নে, কম্পনজাত ধ্বনি কোনটি? খুব সহজ, কিন্তু কিন্তু কনফিউশন আসবে। র, ল, তালবস্য এবং হ। এই 4টের মধ্যে উত্তর করো, কোনটা হতে পারে? দেখো, উত্তর হবে র। কম্পনজাত ধ্বনি হচ্ছে র। আচ্ছা, তাহলে বাকিগুলোকে কি বলবো আমরা? এই যে ল, তালবস্য, হ, এগুলো কোন ধরনের ধ্বনি বা কোন ধরনের ব্যঞ্জন বলতে পারবে? দেখো, ডাউট ক্লিয়ার করো। র হচ্ছে কম্পনজাত ধ্বনি, আর ল হচ্ছে পার্শ্বিক ধ্বনি, তালবস্য হচ্ছে উষ্ম ধ্বনি, আর হ হচ্ছে কণ্ঠনালীয় ধ্বনি বা কণ্ঠনালীয় ব্যঞ্জন। তাহলে দেখো, অপশনে যেগুলো ছিল প্রত্যেকটার বিশ্লেষণ তোমাদের জানা হয়ে গেল। তাহলে একের সাথে অনেক কিছু এক্সট্রা পাওয়া যাচ্ছে। চলো পরের প্রশ্নে। পরের প্রশ্ন কি? স্বরভক্তির অপর নাম কি? 2016 সালের এসএলএসটি পরীক্ষায় এসেছিল, অনেকে কিন্তু ভুল করেছিল। অপশন পরস্বর্গ, বিস্তার, বিপ্রকর্ষ, বিভাজন। যদি মধ্য স্বরাগম থাকতো তাহলে কিন্তু আমরা সেটা উত্তর করতাম না, তাহলে উত্তর করতাম কি? উত্তর করতাম বিপ্রকর্ষ। স্বরভক্তির অপর নাম বিপ্রকর্ষ। তাহলে এই যে পরস্বর্গ, বিস্তার, বিপ্রকর্ষ, বিভাজন, এইগুলো কোন কোন ক্ষেত্রে ব্যবহার করা হয়, মানে কার অপর নাম একটু বলতে পারবে? চলো তোমাদের ডাউট গুলো ক্লিয়ার করে দিই।
যেমন দেখো, অনুসর্গের অপর নাম হচ্ছে পরসর্গ বা কর্মপ্রবচনীয়। আর ব্যাস বাক্যের বা ব্যাস কথার অর্থ হলো বিস্তার। আর স্বরভক্তির অপর নাম বিপ্রকর্ষ, তোমরা তো উত্তর পেয়েই গেছো। আর বিভাজন, বিভক্তি কথার অর্থ হলো বিভাজন। তাহলে দেখো, অনুসর্গের অপর নাম পরসর্গ বা কর্মপ্রবচনীয়, ব্যাস কথার অর্থ হলো বিস্তার, স্বরভক্তি কথার অর্থ হলো বিপ্রকর্ষ বা স্বরভক্তির অপর নাম হচ্ছে বিপ্রকর্ষ, আর বিভক্তি কথার অর্থ হলো বিভাজন। তাহলে আমরা প্রত্যেকটা অপশন দেখে নিলাম। চলে যাচ্ছি পরের প্রশ্নে। অপিনিহিতির নামকরণ কে করেন? এটা তোমাদের জানা প্রশ্ন, একদম খুব ইজি, তোমাদের স্মৃতি থেকে তুলে নিয়ে আসা বলতে পারো। অপশন কয়ে সুকুমার সেন, অপশন খয়ে সুনীতি কুমার চট্টোপাধ্যায়, অপশন গয়ে মোহাম্মদ শহীদুল্লাহ, অপশন ঘয়ে অসিত কুমার বন্দ্যোপাধ্যায়। দেখো, দুটোর মধ্যে উত্তর হবে, তাই না? আমরা বুঝতেই পেরে গেছি ক অথবা খ, এই দুটোর মধ্যে উত্তর হবে। তাহলে কোনটা উত্তর হবে? অবশ্যই উত্তর করো তোমরা। কি উত্তর হবে? উত্তর হচ্ছে সুনীতি কুমার চট্টোপাধ্যায়। এবার দেখো, এই যে অপিনিহিতি কি, অপিনিহিতি কি সম্পর্কে তোমাদের ডাউট আছে। আচ্ছা, অপিনিহিতি কি একটু জেনে নাও। শব্দের মধ্যে বা শেষে ব্যঞ্জনযুক্ত কোনো ইকার বা রস্যুকার থাকলে তাকে ব্যঞ্জনটির আগে মানে অব্যবহিত আগে উচ্চারণ করে ফেলবার যে রীতি, তাকে আমরা বলবো অপিনিহিতি। আচ্ছা, যেমন আজি, আইস। দেখো, আজি যখন উচ্চারণ করছি জয়ে রস্যি ই, আর আইস দেখো রস্যইটা মাঝখানে বসেছে, লক্ষ্য করে দেখো। তাহলে এই ক্ষেত্রে যে আগে উচ্চারিত হয়ে গেল, এটা হচ্ছে অপিনিহিতি। এই অপিনিহিতির নামকরণ করেন সুনীতি কুমার চট্টোপাধ্যায়। দেখো, এই প্রসঙ্গে তোমাদের আরো দুটো কথা জানিয়ে রাখি। কি সেটা? অভিশ্রুতির নামকরণও করেন সুনীতি কুমার চট্টোপাধ্যায়, আর ঝাড়খণ্ডী উপভাষার নামকরণ করেছিলেন সুকুমার সেন। তাহলে দেখো, এখানে তোমরা তথ্য আকারে পেয়ে গেলে যে কে কিসের নামকরণ করেছিলেন। তাহলে অপিনিহিতি এবং অভিশ্রুতির নামকরণ হচ্ছে সুনীতি কুমার চট্টোপাধ্যায়, ঝাড়খণ্ডী উপভাষার নামকরণ করেছিলেন সুকুমার সেন, এবং যে প্রসঙ্গিত আমরা তথ্যগুলো পেলাম, সেই তথ্যগুলো পাশাপাশি আমাদের অপিনিহিতির সংজ্ঞাটাও জানা হয়ে গেল। এবার আমরা চলে যাচ্ছি পরের প্রশ্নে। পুঁথি থেকে পুঁথি। দেখো, একটা চন্দ্রবিন্দু রয়েছে, একটা চন্দ্রবিন্দু নেই। এটা কোন ধরনের পরিবর্তন? দেখো, প্রথমে চন্দ্রবিন্দু ছিল না, পরে চন্দ্রবিন্দু এলো, তাহলে এইটাকে কোন ধরনের পরিবর্তন বলবো আমরা? নাসিক্য ভবন, শতনাসিক্য ভবন, মূর্ধন্য ভবন, ধ্বনিলোপ। দেখো, চারটে অপশনের মধ্যে তোমাদেরকে উত্তর করতে হবে। কি উত্তর হতে পারে? উত্তর হবে শতনাসিক্য ভবন। কেন শতনাসিক্য ভবন বা শতনাসিক্য ভবন কি? একটু দেখো, আমরা সেই উত্তরটা একটু বলার চেষ্টা করি, অর্থাৎ ডাউটটাকে একটু ক্লিয়ার করে দিই। শব্দ মধ্যে নাসিক্য ব্যঞ্জন না থাকা সত্ত্বেও দেখো, পুঁথিতে কিন্তু নাসিক্যতা চন্দ্রবিন্দু নেই। কখনো কখনো মানে পূর্ববর্তী স্বরধ্বনি নিজে থেকে অনুনাসিক হয়ে যাচ্ছে, মানে প্রথমে স্বরধ্বনিটা অনুনাসিক হয়ে যাচ্ছে। একে আমরা বলছি শতনাসিক্য ভবন। পুঁথি দেখো ছিল না, পরবর্তীতে গিয়ে চন্দ্রবিন্দু যোগ হয়েছে, তাহলে এটা হচ্ছে শতনাসিক্য ভবন। যেমন কাঁচ থেকে কাঁচ, পিপিলিকা থেকে পিঁপড়ে, পেঁপে, পেঁপে, প্যাচক, পেঁচা ইত্যাদি। তাহলে দেখো, শতনাসিক্য ভবন কাকে বলে জানলাম, পাশাপাশি কিছু উদাহরণও আমরা জেনে নিলাম। এবার যাচ্ছি পরের প্রশ্নে। গল্প থেকে গপ্প ধ্বনি পরিবর্তনের কোন নিয়ম অনুসরণ করা হয়েছে? দেখো, এই ধরনের একটা প্রশ্ন কিন্তু পরীক্ষায় এসে থাকে, কোন নিয়ম অনুসরণ করা হয়েছে। এইরকম আসলে তোমাদের কিন্তু উত্তর দেওয়া সহজসাধ্য। প্রগত সমীভবন আছে অপশনে, পরাগত সমীভবন আছে, অন্যান্য সমীভবন আছে, মূর্ধন্য ভবন আছে। দেখো, এই চারটের মধ্যে তোমাদেরকে উত্তর করতে হবে। আগে জানতে হবে প্রগত সমীভবন কি, তারপরে পরাগত সমীভবন কি। এই দুটো যদি ভালো করে জানতে পারি আর অন্যান্য সমীভবন, তাহলে কিন্তু এই গল্প থেকে গপ্প এটা সহজে আমরা ঠিক করতে পারবো। দেখো, গল্প আর গপ্প লটা মিসিং, পয়ের প্রভাবে ল হয়েছে, তাহলে পরের প্রভাবে আগেরটা পরিবর্তন হয়েছে, ঠিক? তাহলে উত্তর কি হবে? উত্তর হচ্ছে পরাগত সমীভবন। আচ্ছা, পরাগত সমীভবন কি?
বা প্রগত সমীভবন কি, অন্যান্য সমীভবন কি? আচ্ছা, প্রথমে একে একে একটু দেখার চেষ্টা করি। দেখো, যখন পূর্ববর্তী স্বরধ্বনির প্রভাবে বা পূর্ববর্তী ধ্বনির প্রভাবে পরবর্তী ধ্বনির পরিবর্তন হয়, তখন তাকে আমরা প্রগত সমীভবন বলবো। ভালো করে বোঝো, পূর্ববর্তী ধ্বনির প্রভাবে পরবর্তী ধ্বনি বদলাবে। এখানে কি তাই হয়েছে? পরবর্তী ধ্বনির প্রভাবে আগেরটা বদলে গেছে, পূর্ববর্তীটা বদলে গেছে, ঠিক না? তাহলে এটা প্রগত নয়। আচ্ছা, প্রগতের উদাহরণ কেমন? যেমন দেখো, পদ্ম থেকে পদ্ম, চন্দন থেকে চন্দন, দটা দন্ত নয়ে পরিণত হয়েছে, তাই না? তাহলে এখানে পূর্ববর্তী ধ্বনির প্রভাবে পরেরটা বদলে গেছে, এটা প্রগত। আর যখন পরের প্রভাবে আগেরটা বদলে যাবে, সেটাকে আমরা বলবো পরাগত। চলো পরাগত দেখে নিই। যখন পরবর্তী ধ্বনির প্রভাবে পূর্ববর্তী ধ্বনি পরিবর্তন হয়, তখন তাকে পরাগত সমীভবন বলে। আচ্ছা, কিছু উদাহরণ দেখো। গল্প থেকে গপ্প, কর্ম থেকে কর্ম থেকে কম্ম, জন্ম থেকে জন্ম ইত্যাদি, এই ধরনের পরিবর্তন। আচ্ছা, এবার অন্যান্য সমীভবন কি? পরস্পরের প্রভাবে, পূর্ববর্তী বা পরবর্তী না, পরস্পরের প্রভাবে ধ্বনিদ্বয়ের যখন পারস্পরিক পরিবর্তন হবে, সেই পরিবর্তনটাকে বলবো আমরা অন্যান্য সমীভবন। তাহলে দেখো, বিষয়টা খুব ক্লিয়ার হয়ে গেল। প্রগত সমীভবন কি, পরাগত সমীভবন কি এবং অন্যান্য সমীভবন কি, এটা তোমরা খুব সহজেই বুঝতে পারলে। এবার দেখো, এই অন্যান্য সমীভবনের একটু উদাহরণগুলো লক্ষ্য করো। দুহত থেকে দুগ্ধ, সম্পূর্ণ পরিবর্তিত। উচ্ছ্বাস থেকে উচ্ছ্বাস। তাহলে মোটামুটি আমরা ক্লিয়ার হতে পারলাম। দেখবে, এই ক্লাস করানোর সময় সময় কিছু কিছু নয়েজ আসছে বাইরে থেকে, যেহেতু রাস্তার পাশেই ঘর, বিভিন্ন যানবাহনের আওয়াজ কিন্তু কভার করে, তাই একটু কষ্ট করে হলেও তোমরা ক্লাসটা মনোযোগ দিয়ে শুনবে। আচ্ছা, আমরা চলে যাচ্ছি পরের প্রশ্নে। দেখো, 10 মিলে করি কাজ, হারি জিতি নাহি লাজ। 10 তলে দাগ আছে, কোন ধরনের বিশেষ্য? আমরা নির্দ্বিধায় বলে দেবো। কি হবে বলতো? অপশনগুলো দেখো। বস্তুবাচক বিশেষ্য, সমষ্টিবাচক বিশেষ্য, সংখ্যাবাচক বিশেষ্য আর অবস্থাবাচক বিশেষ্য। কি উত্তর হবে? সংখ্যাবাচক বিশেষ্য 10। 10 মিলে করি কাজ, এটা তাহলে উত্তর কি হচ্ছে? সংখ্যাবাচক বিশেষ্য। কোনো ডাউট আছে তোমাদের? আছে কি ডাউট? আচ্ছা, মোটামুটি সহজ, তাহলে ডাউটটা ক্লিয়ার করে নাও। আচ্ছা, সংখ্যাবাচক শব্দ কোনগুলো? 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10 ইত্যাদি ইত্যাদি। এগুলো যখন বিশেষ্য রূপে ব্যবহৃত হয়, তখন সেগুলো সংখ্যাবাচক বিশেষ্য। আচ্ছা, যেমন 19 আর 20 কি তফাৎ? এমনি একের তো তফাৎ আছে। লাইনটা দেখো, 19 আর 20 দুটো তলে দাগ, সংখ্যা। আমি তোমাদের সাথেও নেই, 5এও নেই, কিন্তু সাথে আছি। আচ্ছা, তাহলে 7-এ নেই, 5-এ নেই, দেখো দুটো সংখ্যা তো, তাহলে এটা হচ্ছে সংখ্যাবাচক বিশেষ্য। 10 মিলে করি কাজ, হারি জিতি নাহি লাজ। তাহলে 10 সংখ্যা। খুব কি অসুবিধা হচ্ছে তোমাদের? না। আচ্ছা, তাহলে মোটামুটি ডাউট আমাদের ক্লিয়ার হয়ে গেলাম। এবার যাই পরের প্রশ্নে। পাখি সব করে রব, রাতি পোহাইল। মদন মোহন তর্কালঙ্কারের বিখ্যাত কবিতার লাইন, তাই না? আচ্ছা, কোন ধরনের সর্বনাম? সব। আত্মবাচক সর্বনাম, ব্যক্তিবাচক সর্বনাম, সাকল্যবাচক সর্বনাম, সংযোগবাচক সর্বনাম। সব মানে কি? সবাইকে বোঝাচ্ছে তো? একা বোঝাচ্ছে কি? না, সবাইকে। তাহলে হবে সাকল্যবাচক সর্বনাম। আচ্ছা, এই সাকল্যবাচক সর্বনামটা কি, কিভাবে বুঝবো? চলো সেই ডাউটটাও ক্লিয়ার করি। যেমন, যে সর্বনাম পদ সমষ্টিবাচক ব্যক্তি, দেখো সব পাখিকে বোঝাচ্ছে, বস্তু বা ভাবের পরিবর্তে প্রয়োগ করা হয়, তাকে আমরা সাকল্যবাচক সর্বনাম বলছি। যেহেতু পাখি সব, সব পাখির কথা বলা হচ্ছে, তাহলে সবাইকে বুঝিয়েছি। আচ্ছা, কোন কোন শব্দ দেখলে চিনতে পারবে? দেখো, সর্ব, সব, সকল, সবাই, সব্বাই, উভয়, সবকিছু ইত্যাদি থাকলে মোটামুটি সাকল্যবাচক সর্বনাম হবে। যেমন, বলো 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 সবে, শত বেনু বিনা রবে, ভারত আবার জগত সভাই, শ্রেষ্ঠ আসন লবে। আচ্ছা, এই যে পাখি সব করে রব, রাতি পোহাইল, কাননে কুসুম কলি সকলি ফুটিল, এই যে সব, সবাই 100 লোক হাজির হয়েছে, 100।
তার মানে কি সবে, সভায় সবে 100 লোক হাজির হয়েছে, সবে। তাহলে এইগুলো মোটামুটি হচ্ছে সাকল্যবাচক সর্বনাম। তাহলে মোটামুটি দেখো তোমাদের কাছে বিষয়গুলো একটু পরিষ্কার হয়ে গেল। চলো পরের প্রশ্নে। ক্রিয়ান্বয়ী কারকম কার উক্তি? সুকুমার সেন, সুনীতি কুমার চট্টোপাধ্যায়, পানিনি আর মোহাম্মদ শহীদুল্লাহ। উত্তর করো কি হতে পারে? অবশ্যই উত্তর হবে কি বলো, আমি বলবো না, উত্তর হবে পানিনি। আচ্ছা, এই যে ক্রিয়ান্বয়ী কারকম, এই প্রসঙ্গিত তথ্য কিছু তোমাদের জানা আছে? কারক সম্পর্কে তো তোমরা জানো না? তাহলে কারক সম্পর্কে একটু ধারণা তোমাদেরকে আরো দিয়ে দিই। যেমন সংস্কৃত বৈয়াকরণ, মানে ব্যাকরণবিদ বলতে পারি, পানিনি তার অষ্টাধ্যায়ী গ্রন্থে বলেছেন ক্রিয়ান্বয়ী কারকম। তাহলে কোথায় পাই সেই পরিচয়টা তোমরা জেনে গেলে। আচ্ছা, এই কারক মোটামুটি কি? বাক্যের ক্রিয়াপদের সঙ্গে বাক্য মধ্যস্থ অন্যান্য পদের, বিশেষ করে বিশেষ্য বা সর্বনাম পদের যে সম্পর্ক, তাকে আমরা বলবো কারক। এই প্রসঙ্গে জেনে রাখো, কারকের ব্যুৎপত্তি হচ্ছে ক্রি যোগ নক, নক, কিন্তু বাংলা ব্যাকরণ অনুযায়ী এখনকার বর্তমান অনুযায়ী অক লিখলেও ভুল নেই। কারক ক্রিযোগ নক, ক্রিযোগ অক লিখলেও হবে। আচ্ছা, এই যে কারক কয় প্রকার? দেখো বাংলা ব্যাকরণে কারক হচ্ছে 6 প্রকার। তোমরা এগুলো বলতে লাগবে, কর্তৃ, কর্ম, করণ, অপাদান, নিমিত্তার, অধিকরণ। তাহলে এই 6 প্রকার কারক আমরা বাংলা ব্যাকরণের ক্ষেত্রে পাই। তাহলে দেখো কারক সম্পর্কেও আমাদের একটু জানা হলো। এবার যাচ্ছি পরের প্রশ্নে। ক্ষীণায়ন বলা হয়। ক্ষীণায়ন পিনায়ন একটু জেনে রাখবে তোমরা। ক্ষীণায়ন কি? অল্প প্রাণ ধ্বনি মহাপ্রাণ ধ্বনির মতো উচ্চারিত যখন হয় তাকে ক্ষীণায়ন বলে। অপশন পরেরটা রয়েছে মহাপ্রাণ ধ্বনি অল্প প্রাণ ধ্বনির মতো উচ্চারিত হলে, কয়েকটি স্বরধ্বনি পাশাপাশি একসাথে উচ্চারিত হলে, আর যে কোনো ধ্বনিকে অতিমাত্রায় বিলম্বিত করা হলে। চারটে কিন্তু 4 ধরনের। কি বলে উত্তর হবে? উত্তর হবে মহাপ্রাণ ধ্বনি যখন অল্প প্রাণ ধ্বনির মতো উচ্চারিত হয় তখন তাকে ক্ষীণায়ন বলে। চলো বিষয়টা একটু পরিষ্কার করে দিই। দেখো, মহাপ্রাণ ধ্বনি যখন অল্প প্রাণ ধ্বনির মতো উচ্চারিত হয় তাকে আমরা বলছি ক্ষীণায়ন। যেমন মাথা, দেখো থ, তাতে আসলো মাতা, থটা ত হয়ে গেল। তাহলে থ মহাপ্রাণ ছিল, ত অল্প প্রাণ, পরিবর্তন হয়েছে। চোখ, খ, চোখ ক, তাহলে দেখো খটা ক হলো, মহাপ্রাণ ধ্বনি অল্প প্রাণ ধ্বনিতে পরিণত হলো। এটাকে আমরা বলছি ক্ষীণায়ন, মানে কমে গেল। আর কম থেকে যখন বেড়ে যাবে সেটা হচ্ছে পিনায়ন। অল্প প্রাণ ধ্বনি যখন মহাপ্রাণ ধ্বনির মতো উচ্চারিত হবে তখন তাকে আমরা বলবো পিনায়ন। যেমন কাঁঠাল, কাঁঠাল থেকে কাঁঠাল, টটা ঠ হলো। দেখো থুতু, তু, তাই না, তুটা থু হয়ে গেল, থু তু থু থু। তাহলে দেখো এই আমরা মোটামুটি ক্ষীণায়ন আর পিনায়ন এই বিষয়টা জেনে নিলাম। চলো এবার পরের প্রশ্নে যাব, সব থেকে সহজ প্রশ্ন। সমাস শব্দের অর্থ কি? একে দেখো সমন্বয়, পরে সংক্ষেপ, সম্বন্ধ, বিস্তার। একদম ইজি, তোমরা সবাই পারবে এই প্রশ্নের উত্তরটা। বলো কি হবে? উত্তর হচ্ছে সংক্ষেপ। এবার দেখো এই যে সমাস কি, একদম যারা নতুন তাদের ক্ষেত্রে একটু জানা দরকার। যারা অনেকদিন ধরে পড়ছো তাদের কাছে বিষয়টা খুব সহজ। যেহেতু আমাকে নতুন এবং পুরাতন উভয়কে নিয়েই চলতে হয়, তাই ক্লাসের প্রশ্নগুলো কিন্তু নতুন এবং পুরাতন উভয়ের জন্যই ভাবা হয়। তাহলে এখানে সমাস সম্পর্কে খুব সংক্ষেপে একটু বলি। ভাষাকে সুন্দর করে বলার উদ্দেশ্যে পাশাপাশি অবস্থিত পরস্পরের অর্থ সম্পর্ক যুক্ত 2 বা ততোধিক পদকে এক পদে পরিণত করাকে সমাস বলা হয়। তাহলে দেখো 2 বা ততোধিক পদ এক পদে পরিণত হচ্ছে, তাহলে সংক্ষেপ ঘটছে। এই প্রসঙ্গে জেনে রাখো সমাস শব্দের ব্যুৎপত্তি কি। সমপূর্বক অস যোগ ঘং, মানে অ, সমাস। আর এই সমাস কথার অর্থ হলো সংক্ষেপ। আর এই যে বিস্তার পেলে না, ব্যাস কথার অর্থ হলো বিস্তার। তাহলে আমরা একই সঙ্গে অনেকগুলো শব্দের অর্থ জেনে নিলাম। চলো চলে যাই পরের প্রশ্নে। দাঁত থাকতে মানুষ দাঁতের মর্যাদা বোঝে না, এটা একটা গ্রাম্য প্রবাদ বলতে পারি আমরা। আচ্ছা, এই যে দাঁত,
এটা কোন কর্তার উদাহরণ? অপশন ক অনুক্ত কর্তা, অপশন খ নিরপেক্ষ কর্তা, অপশন গ ব্যতিহার কর্তা, অপশন ঘ সহযোগী কর্তা। তোমরা অপশন দেখে উত্তর করো, দেখি কি হতে পারে। উত্তর হবে নিরপেক্ষ কর্তা। আচ্ছা, এই যে নিরপেক্ষ কর্তা কাকে বলে? দেখো মনের মধ্যে অনেকেই কিন্তু ছবিটা ভেসে উঠেছে যে এটাকে নিরপেক্ষ কর্তা বলে, কিন্তু যারা একদম নতুন, তাদের ধারণা একটু কম, তাদের কিন্তু এটা জানা দরকার। চলো তাদের জন্য অন্তত আমরা একটু জেনে নিই যে একই বাক্যে সমাপিকা এবং অসমাপিকা ক্রিয়ার কর্তা যখন ভিন্ন হয়, দেখো বাক্য বানানে জফলাটা নেই, হ্যাঁ, ভিন্ন হয়, অসমাপিকা ক্রিয়ার কর্তাকে তখন নিরপেক্ষ কর্তা বলা হয়। দেখো একই বাক্যে দুটো কর্তা থাকবে, একটা সমাপিকা একটা অসমাপিকা। মনে রাখবে অসমাপিকা ক্রিয়ার কর্তাকেই কিন্তু আমরা বলবো নিরপেক্ষ কর্তা। লক্ষ্য করো, দাঁত থাকতে থাকতে অসমাপিকা, মানুষ দাঁতের মর্যাদা বোঝে না সমাপিকা। তাহলে প্রথম দাঁতটার তলে দাগ আছে, তাই এটা হচ্ছে নিরপেক্ষ কর্তা। যেমন চোর পালালে বুদ্ধি বাড়ে, পালালে আর বাড়ে, বাড়ে সমাপিকা ক্রিয়া, পালালে হচ্ছে অসমাপিকা ক্রিয়া। আমি না করিলে কে করিবে আর উদ্ধার এই দেশ। আমি না করিলে, করিলে মানে অসমাপিকা, তাহলে আগে কি আছে? আমি তলে দাগ আছে, এটা হচ্ছে নিরপেক্ষ কর্তা। দেখো এই সমস্ত উদাহরণগুলো এক এক বইতে এক এক রকম থাকে, তবু আমি তোমাদের জন্য কিছু কিছু উদাহরণ তুলে নিয়ে আসি বিভিন্ন বই থেকে, যাতে তোমাদের এই প্রশ্নোত্তরগুলোর পাশাপাশি আরো বেশি বিস্তারিতভাবে জানা হয়। যাক, চলে যাচ্ছি পরের প্রশ্নে। কীর্তনে আর বাউলের গানে আমরা দিয়েছি খুলি। এই লাইনটাই বলেছে এটা কোন ধরনের করণ? কীর্তনের তলে দাগ আছে। যন্ত্রাত্মক করণ, অপশন খয়ে উপায়াত্মক করণ, অপশন গয়ে সমধাতুজ করণ, অপশন গয়ে করণের বিপসা। এখানে ডবল শব্দ নেই, বিপসা হবে না। তাহলে ওপরে তিনটের মধ্যে বলো কি হতে পারে? যন্ত্রাত্মক, উপায়াত্মক আর সমধাতুজ। কি করবে উত্তর? উত্তর হবে উপায়াত্মক করণ। আচ্ছা, এই উপায়াত্মক করণ কি? করণের ভাগ আছে, যন্ত্রাত্মক, উপায়াত্মক, সমধাতুজ, যেগুলো সব কিন্তু করণের বিপসা, এগুলো সব ভাগ কিন্তু করণ কারকের। তবু জেনে নাও উপায়াত্মক করণটা কি। বাক্যে কোনো ইন্দ্রিয়গ্রাহ্য বস্তু বা যন্ত্র ছাড়া অন্য কোনো উপায়ের সাহায্যে কোনো কাজ যখন সম্পন্ন হয়, সেই উপায়কে উপায়াত্মক করণ বলা হয়। যেমন নিয়মিত শরীর চর্চায় শরীর সুস্থ থাকে, যন্ত্র ছাড়া। কিন্তু বক্তৃতার বাহাদুরিতে পেট ভরে না, বক্তৃতা মানুষ দিচ্ছে। তাহলে এই ধরনের গুলো হচ্ছে সব উপায়াত্মক। আমরা বুঝতে পারলাম। চলো চলে যাই পরের প্রশ্নে। পরের প্রশ্নে কি? 12 মাসে 13 পার্বণ। 12 আর 13, একটা মাসের আগে একটা পার্বণের আগে। তাহলে এটা বিশেষণ বুঝতেই পারছি আমরা, কিন্তু কোন ধরনের বিশেষণ? পূরণবাচক, সংখ্যাবাচক, উপাদানবাচক না বহু পদময় বিশেষণ? এই চারটের মধ্যে উত্তর করতে হবে। করো, উত্তর কি হতে পারে? উত্তর হবে সংখ্যাবাচক বিশেষণ। 12 সংখ্যা, 13 সংখ্যা। ক্লিয়ার? আচ্ছা, তাহলে এখান থেকে খুব একটা কঠিন কি লাগলো? লাগলো না। চলো পরে যাই। 16, পার্শ্বিক ব্যঞ্জন ধ্বনির উদাহরণ হলো। এই ধরনের একটা প্রশ্ন আমরা আগেই পড়েছি, কম্পিত, তাই না? তাহলে এখানে ল, ডয় শূন্য র, অন্তস্থ, দন্তস্ব, এইগুলোর মধ্যে ঠিক করো কোনটা হবে। পার্শ্বিক ব্যঞ্জন তখন পড়েছিলে, কিন্তু এখন পারবে? বলো ল, বাকিগুলো বলা লাগলো না। একটা ডয় শূন্য র, এটা হচ্ছে তারিত অল্প প্রাণ, অন্তস্থ বর্ণ। তারপরে দেখো দন্তস্ব, এগুলো উষ্ম বর্ণ বলতে পারি আমরা। তালবস্ব, দন্তস্ব, এগুলো সব উষ্ম বর্ণ। তাহলে এগুলো আমরা ক্লিয়ার হয়ে গেলাম। চলো পরের প্রশ্নে। কবির সঙ্গীতে বেজে উঠেছিল সুন্দরের আরাধনা। আগে বলো, প্রশ্ন পড়ার আগে বলো এটা কোন কবিতার লাইন? আফ্রিকা কবিতার লাইন, রবীন্দ্রনাথ ঠাকুরের আফ্রিকা, পত্রপুট কাব্যগ্রন্থের অন্তর্গত একটি কবিতা। আচ্ছা, এবার আমরা কবির সঙ্গীতে বেজে উঠেছিল সুন্দরের আরাধনা, বেজে উঠেছিল ক্রিয়ার কাল নির্ণয় করব। আজকে একটু নতুনত্ব প্রশ্ন দিয়েছি, ক্রিয়ার কাল নির্ণয় করব। অপশন কয়ে নিত্যবৃত্ত অতীত, নিত্য অতীত, অপশন খয়ে ঘটমান অতীত, অপশন গয়ে পুরা ঘটিত অতীত, অপশন গয়ে নিত্যবৃত্ত অতীত।
অতীতে যে ভাগগুলো আমরা তুলে ধরেছি, বলো কি হতে পারে? এটা খুব সহজ, বেজে উঠেছিল, এখন উঠেছে আগে, তাহলে অবশ্যই অতীতকাল। উঠেছিল তাহলে এটা হচ্ছে ঘটমান অতীত, ঘটেছিল। আচ্ছা, এই ঘটমান অতীত কি? চলো এই সম্পর্কে একটু তোমাদেরকে ক্লিয়ার করে দিই। যেমন দেখো, অতীতে কিছু সময় ধরে যে কাজটি চলছিল বা চলেছিল, এইরকম বোঝালে ক্রিয়ার ঘটমান অতীত হয়। বেজে উঠেছিল, একটু সময় বেজেছে না, অনেক সময়। যেমন আঁকিতেছিল সে যত্নে সিঁদুর সীমান্ত সীমা পড়ে, অনেক সময় ধরে রেখেছিল। বিদ্রুপ করেছিল ভীষণকে, বাকিটুকু দিইনি, বিরূপের ছদ্মবেশে, তোমরা জানো। বা শিশুরা খেলছিল মায়ের কোলে, এগুলো সব আফ্রিকা কবিতা থেকে নেওয়া। তাহলে দেখো, এই ধরনের উদাহরণগুলো সব হচ্ছে কিন্তু ঘটমান অতীতের উদাহরণ। চলো চলে যাই এবার আমরা পরের প্রশ্নে। এ তো মেয়ে মেয়ে নয় দেবতা নিশ্চয়। এটা আমরা অন্নপূর্ণা ঈশ্বরী পাটনি অর্থাৎ ভারতচন্দ্র রায়গুণাকরের অন্নপূর্ণা ঈশ্বরী পাটনি কবিতাটি পড়ার সময় এটা কিন্তু পড়েছি, অন্নদামঙ্গলের একটা অংশ। এখন কথা হচ্ছে তো এটা কোন ধরনের অব্যয়? তো আর নিঃসন্দেহে তোমরা বলতে পারবে এই তো শব্দটাকে দেখো, বাক্যটাকে একটা আলাদা মাধুর্য দিয়েছে, দিয়েছে না? আমরা বলতে পারতাম এ মেয়ে মেয়ে নয় দেবতা নিশ্চয়, তা বলছি না, বলছি কি এ তো মেয়ে মেয়ে নয় দেবতা নিশ্চয়। এটা হচ্ছে বাক্যালঙ্কার, মানে বাক্যের অলঙ্কার, মনে থাকবে। তাহলে আমরা মোটামুটি দেখো খুব ক্লিয়ার ভাবে বিষয়গুলো জানতে পারলাম। কোনো ডাউট আছে কি তোমাদের? আচ্ছা, যদি থাকে চলো দেখো, বাক্যের সৌন্দর্য বৃদ্ধির জন্য যে সমস্ত অব্যয় বাক্যে ব্যবহৃত হয় তাকে বাক্য অলঙ্কার বলে। তবে মনে রাখবে, এই রকম অব্যয়ের ক্ষেত্রে বা থাকতে পারে, বট থাকতে পারে, কে থাকতে পারে, না থাকতে পারে, যে থাকতে পারে, তো থাকতে পারে, এই শব্দগুলো থাকতে পারে। যেমন একা দেখি কুলবধূ কে বট আপনি, আছে বট। কত না দিনের দেখা কত না রূপের মাঝে, না, ভালো অর্থে ব্যবহার করা হলো কিন্তু। আচ্ছা, শ্যামল ছায়া নাই বা পেলে, বা শ্যামল ছায়া নাই পেলে, শুনতে ভালো লাগতো? লা, শ্যামল ছায়া নাই বা পেলে, তাহলে দেখো বা, না, বট, তো, এইগুলো হচ্ছে সব বাক্যালঙ্কার। বিষয়টা আশা করি তোমাদের কাছে অনেকটা পরিষ্কার হয়ে গেল। চলো পরের প্রশ্নে। কেশবতী কন্যা যেন এসেছে আকাশে, অর্থগত দিক থেকে বাক্যটি ড্যাশ। বাক্য উত্তর করার আগে বলো এটা কোথা থেকে নেওয়া হয়েছে? চেনা না? জীবনানন্দ দাশ রচিত আকাশে সাতটি তারা, মনে পড়ছে? নবম শ্রেণীর সিলেবাসে রয়েছে পাঠ্য কবিতা। নবম শ্রেণীর সিলেবাসও পাঠ্য, তোমরা এসএলএসটি বা মাদ্রাসা দিবে তাদের জন্য পাঠ্য। দেখো, এই লাইনগুলো পড়ার সঙ্গে সঙ্গে না পূর্ব স্মৃতিটাকে মনে রাখো, যে এটা এই কবিতার লাইন ওখানে পড়েছিলাম, আচ্ছা এর উত্তর তো এই হবে, লেখক অমুক ছিলেন। তাহলে দেখবে একটা প্রশ্নের সঙ্গে সঙ্গে যখন আরো কয়েকটা এক্সট্রা মনে রাখতে পারছো, স্মৃতির ভান্ডার কিন্তু বাড়বে। আচ্ছা, অপশনগুলো দেখো। নির্দেশাত্মক বাক্য, কার্যকারণাত্মক বাক্য, সন্দেহবোধক বাক্য, বিস্ময়বোধক বাক্য। বিস্ময়সূচক কোনো চিহ্নই নেই, তাহলে এটা বিস্ময়বোধক বাক্য কি করে হয়? হচ্ছে না। তাহলে তিনটের মধ্যে বলো নির্দেশ করছে কেশবতী কন্যা যেন এসে যাক আসে, যেন, ভালো করে বোঝো, যেন, সন্দেহ করছি তো, তাহলে এটা হচ্ছে সন্দেহবোধক বাক্য। আচ্ছা, সন্দেহবোধক বাক্য কি কি দেখে চেনা যায় একটু দেখে নি চলো। দেখো, যে বাক্যে বক্তার মনের কোনো সন্দেহ, দ্বিধা, সংশয় ইত্যাদি প্রকাশিত হবে তখন তাকে আমরা সন্দেহবাচক বাক্য বলবো। এখন আচ্ছা, এই শ্রেণীর বাক্যে কি কি থাকে, কি দেখলে চেনা যায়? যেন দেখে বুঝলাম আমি। না কি থাকতে পারে? বুঝি থাকতে পারে, বোধ হয় এটা থাকতে পারে, হয়তো, সম্ভবত, যেন, এইগুলো সন্দেহবাচক শব্দ। এই সন্দেহবাচক শব্দগুলো একটা থাকলে সেটাকে আমরা বলবো সন্দেহবোধক বাক্য বা সন্দেহ সূচক বাক্য বলতেই পারি। আচ্ছা, যেমন আমরা একটা লাইন বলছি, পৃথিবী হয়তো বেঁচে আছে, পৃথিবী হয়তো বেঁচে আছে, পৃথিবী হয়তো গেছে মরে। এটা কোথাকার লাইন বলতে পারবেন? আই আরো বেঁধে বেঁধে থাকি, মনে করছে কিছু?
পৃথিবী হয়তো বেঁচে আছে, পৃথিবী হয়তো মরে গেছে, তাই না, গেছে মরে। তাহলে এই লাইনগুলোকে তোমরা একটু ভালো করে মনে রাখবে, তাহলে অনেকটাই তোমাদের জানা থাকবে। এই যে দেখো, সেই আঘাতের পরিণতি নাকি তার মৃত্যু, হারিয়ে যাওয়া কালি কলম, মনে পড়ছে নামগুলো? সে আঘাতের পরিণতি নাকি তার মৃত্যু। ডমরুধর কঙ্কাবতীর লেখক ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায়ের কি হয়েছিল? বুকে পেন ফুটে গিয়েছিল, মারা গিয়েছিল। তাহলে সে আঘাতের পরিণতি নাকি তার মৃত্যু। তাহলে লাইনগুলোকে একটু ভালো করে মনে রাখো, সঙ্গে সঙ্গে প্রশ্নের উত্তরগুলো জেনে রাখো। আচ্ছা, এবার চলে যাচ্ছি আমরা পরবর্তী প্রশ্নে। পরবর্তী প্রশ্ন হচ্ছে আজকে শেষ প্রশ্ন, 20 নম্বর। তারপরে যুদ্ধ এলো। কোন বাচ্চের উদাহরণ? বাচ্চ করার আগে আগে বলো এটা কোথা থেকে নেওয়া হয়েছে? অসুখী একজন, পাবলো নেরুদা রচিত অসুখী একজন কবিতা থেকে নেওয়া হয়েছে। বলো পাবলো নেরুদার পুরো নাম কি? নেকতালি রিকার্ডো রেস বাসোয়ালতো। দেখো, নেকতালি জায়গায় নেফতালি থাকতে পারে, ফ থাকতে পারে কয়েক জায়গায়, একটু মনে রাখবে ঠিক করে। আর এটাকে অনুবাদ করেছে কে? নবারুণ ভট্টাচার্য। তার কোন গ্রন্থে কবিতাটি স্থান পেয়েছে? বিদেশি ফুলে রক্তের ছিটে। মনে থাকবে এগুলো। লাইনটা পড়ার সঙ্গে সঙ্গে তারপর যুদ্ধ এলো। যুদ্ধ কিভাবে এসেছিল? কিসের মতো বলো? রক্তের এক আগ্নেয়ী পাহাড়ের মতো যুদ্ধ এলো। যাক, আমরা ব্যাকরণ করতে করতে টেক্সটের মধ্যে ঢুকে পড়ছি। করছিলাম ব্যাকরণ, কিন্তু চলে যাচ্ছি টেক্সটের মধ্যে। মানে লাইনগুলো যখন সামনে আসে তখন যেন সেই গভীরে যাওয়ার চেষ্টা করি, মানে আরো গভীরে যাও। আমরা সে হয়তো গভীরের দিকে চলে যাচ্ছি। এখন এই যে যুদ্ধ হলো, কেমন ভাবে যুদ্ধ এসেছিল? আমরা বললাম রক্তের এক আগ্নেয়ী পাহাড়ের মতো। যুদ্ধে এসে কি কি ক্ষতি হয়? সমস্ত সমতলে আগুন ধরে যায়, শিশু বাড়িরা খুন হয়, কবির সেই ঝুলন্ত বিছানা, মিষ্টি বাড়ি, আচ্ছা, তারপর গোলাপি গাছ, ছড়ানো করতলের মতো পাতা, চিমনি, জল তরঙ্গ, সমস্ত কিছু নষ্ট হয়ে যায়। আর শেষে কি আছে? যেখানে ছিল শহর সেখানে ছড়িয়ে রয় কাঠকয়লা। যাই হোক, আজকে টেক্সট পড়ানোর সময় নয়, আজকে আমরা ব্যাকরণ আলোচনা করব। তবে কথা প্রসঙ্গে টেক্সট একটু আলোচনা এসে গেল, লাইনগুলো খুব ভালো লাগে। যাক, তার আমরা উত্তর করি কোন বাচ্চের উদাহরণ? কর্তৃবাচ্য, কর্মবাচ্য, ভাববাচ্য, কর্ম কর্তৃবাচ্য। চারটের মধ্যে করতে হবে। আমরা জানি এখন বর্তমান সময়ে যে বাংলা ব্যাকরণ আমরা পড়ছি তাতে বাচ্য 4 প্রকার: কর্তৃ, কর্ম, ভাব আর কর্ম কর্তৃবাচ্য। এই চারটে ভাগ যেমন মনে রাখবো, তেমন এই উদাহরণটাকে বিশ্লেষণ করার চেষ্টা করবো। বলো কোন বাচ্য হবে? ভেবে উত্তর দেবে কিন্তু। খুব কি সমস্যা হচ্ছে? না, উত্তর হচ্ছে কর্ম কর্তৃবাচ্য। এখন তোমাদের মধ্যে মতবিরোধ দেখা দেবে, কেন কর্ম কর্তৃবাচ্য হলো? আচ্ছা, যুদ্ধ একা একা আসে? আসে না। আচ্ছা, ডাউটটা ক্লিয়ার করে নাও। চলো দেখো, যুদ্ধ কখনো নিজে থেকে আসে না। কেউ না কেউ যুদ্ধ আনে, মানে যুদ্ধ করে। যে যুদ্ধ আনে সেই তো কর্তৃপদ, ঠিক? এখানে কি কোনো কর্তৃপদের উল্লেখ আছে? না, তারপর যুদ্ধ এলো। আচ্ছা, তাহলে যুদ্ধের যে করছে তার উল্লেখ নেই। যুদ্ধ এখানে কিন্তু কর্মপদ, কিন্তু যুদ্ধ নিজেই কর্তৃপদের মতো কাজ করছে। নিজে কর্ম হওয়া সত্ত্বেও কর্তার জায়গায় বসে পড়ছে, অর্থাৎ কর্মপদ বাক্যে কর্তৃপদের রূপ পেয়েছে। এছাড়া এই যে সকর্মক্রিয়া এলো, নিজেকে রূপায়িত করে নিয়েছে নতুন কর্তৃপদ অকর্মক ক্রিয়া অনুসারে। মানে এরপরে কি হলো? আমাদের আরো জানার আগ্রহ রয়েছে তো, পুরো বাক্যটা পাচ্ছি না তো, আরো এলো কি হতে পারে? আমাদের আরো আগ্রহ রয়েছে, অর্থাৎ অকর্মক ক্রিয়া হিসাবে নিজেকে পরিণত করেছে। তাই এই ধরনের যে উদাহরণগুলো থাকবে সেটা অবশ্যই কিন্তু কর্ম কর্তৃবাচ্য। আচ্ছা, এই কর্ম কর্তৃবাচ্যের আরো কিছু উদাহরণ তোমরা তো আগেও পড়েছিলে। চলো আর কটা উদাহরণ তোমাদের বলি। যেমন তোমাদের টেক্সট থেকে বলছি, ইসাপের মেজাজ চড়ে গেল। আচ্ছা, ইসাপটা দেওয়া নেই, আমি একটু ভুল বলে ফেলেছি, প্রসঙ্গক্রমে লাইনটা উচ্চারিত হয়ে গেছে। মেজাজ চড়ে গেল। আগে বলো, মেজাজ চড়ে গেল কোথায় আছে? কি পান্নালাল প্যাটেল রচিত অদল বদল গল্পে রয়েছে, তাই না? কার মেজাজ চড়ে গিয়েছিল? ইসাবের। আচ্ছা, ইসাবের আর একজন বন্ধু ছিল, কি নাম? অমৃত। এতে তো নাম ছিল অদল বদল। আচ্ছা, এরপরে মন্দিরে বাজছিল পুজোর ঘন্টা।
এটাও কিন্তু কর্ম করতে পারছো। একা একা বাজছিল, কেউ তো বাজাচ্ছিল, সে কে বাজাচ্ছিল উল্লেখ নেই, এটাও কর্ম করতে পারছো। কোথা থেকে নেওয়া হয়েছে? আফ্রিকা থেকে। হাড়িতে ভাত ফোটে না, জল ফোটে, তাই না? কোথা থেকে নেওয়া হয়েছে? কদিন আগে ক্লাসটা দিলাম, বলো দেখি। বহুরূপী গল্পাংশ থেকে নেওয়া হয়েছে। বুঝতে পারলাম? এখানে হরিদার নাটকীয় জীবনের যে বৈচিত্র্যময় জীবন, তারই কথা বলা হয়েছে। অভাব অনটনের জন্য কখনো কখনো হাড়িতে জল ফোটে, কিন্তু ভাত ফোটে না। এরপরে দেখো কি আছে, ওই নূতনের কেতন ওড়ে কাল বৈশাখী ঝড়, তাই না? এই লাইনগুলো দেখলেই কেমন যেন কবিতাগুলো মনে চলে আসে। যাই হোক, পরে বলেছে চোখ মার্বেল হয়ে গেল। চোখ একা একা মার্বেল হয়? কার চোখ মার্বেল হয়েছিল উল্লেখ আছে এখানে? নেই। তাহলে এগুলো কর্ম করতে পারছ। এই চোখ মার্বেল হয়ে গেলে কোথায় আছে বলো? কোথায় আছে এটা? এটা আছে জ্ঞান চক্ষুতে। আশাপূর্ণা দেবী রচিত জ্ঞান চক্ষু গল্পাংশ তপনের চোখ মার্বেল হয়ে গেছিল। কেন মার্বেল হয়েছিল? তপনের নতুন মেসমশাই একজন লেখক, আর লেখকরা যে আর পাঁচটা সাধারণ মানুষের মতো হয় তখন কিন্তু জানতো না। তাই এই নতুন মেশোকে দেখার পরেই তার কিন্তু চোখ মার্বেল হয়ে যায়, বিশেষ করে লেখক মেশোকে দেখার পর। তাহলে দেখো, আমরা প্রশ্নোত্তর আলোচনা করতে করতে মাঝে মাঝে অনেক জায়গায় হারিয়ে যাচ্ছিলাম টেক্সটের অলিতে গলিতে। তবু আমাদের আজকের ক্লাসটা শেষ করতে হবে, অনেকটা দীর্ঘায়িত হয়ে গেল। সত্যি বলতে কি, ক্লাস থেকে ফেরার পর, মানে স্কুল থেকে ফেরার পর সময় বেশি পাওয়া যাচ্ছে না। শীতের মধ্যে কোথা দিয়ে যেন দিন চলে যায় খুঁজে পাওয়া খুব মুশকিল। তবু তোমাদের কথা ভেবে যেটুকু সময় বরাদ্দ করতে পারছি, একটু সময়টা এদিক ওদিক করে ক্লাস দেওয়ার চেষ্টা করছি। তারপরে বাড়ির পাশ দিয়ে বয়ে গেছে রাস্তা, যানবাহনের নিত্য আনাগোনা, যার ফলে এই যে একটা সাউন্ড নয়েজ থাকছেই, শব্দ থাকছেই। তোমাদের অনেকেরই অসুবিধা হয়, বুঝতে পারি। কিন্তু দেখো, উন্নত পরিকাঠামো আমার নেই। আমি একটা সাদামাটা ইউটিউব চ্যানেল তোমাদের সামনে চালাই। প্রথম দিকে শখের বসে চালাতাম, এখন অনেকের দায়িত্ব হয়তো আমার কাঁধে। তোমাদের কিছু কিছু কমেন্টস সত্যি আমাকে আরো বেশি উৎসাহিত করে। সারাদিনের কর্মক্লান্ত শরীরে ফেরার পর মাঝে মাঝে ইচ্ছে করে না, কিন্তু কিছু অসহায় মুখ দেখার পর মনে হয় সত্যি ক্লাসটা দেওয়া দরকার। কারণ ওই দিনটা আমিও পার করে এসেছি। ওই দিনগুলোর অতীত ইতিকথা এখনো স্মৃতি থেকে মুছে যায়নি। তাই সফলতা পেতে হবে, মনটাকে শান্ত করো, ধৈর্য ধরো। যদিও পশ্চিমবঙ্গের বাসিন্দা হিসাবে, মানে শিক্ষিত বাসিন্দা হিসাবে, আমরা অনেক ধৈর্যের পরীক্ষা দিয়েছি, আর কিছুটা পরীক্ষা দিতে হবে। মাদ্রাসা পরীক্ষাটা দিয়ে অন্তত সেই ধৈর্যের বাঁধ ভাঙার একটা যে প্রক্রিয়া, তাকে তুমি অন্তত তোমার কাছে নিয়ন্ত্রণে আনো, যেন একটা সিট তুমি পেতে পারো। এসএলএসটি সামনে নিশ্চয়ই অপেক্ষা করছে, আজ নয় কাল হবেই। যখনই হোক তুমি যাতে সফলতা পাও, তার জন্য প্রস্তুতি নিতে শুরু করো। যাই হোক, অনেক কথা হলো, দেখা হবে আগামী দিন আবারও অন্য কোনো নতুন আলোচনামূলক ক্লাস নিয়ে।